আজ আমার আপুর বিয়ে, অথচ আমি আপুর একমাত্র ভাই। আর এখন আমারই কোনো খবর নাই। তাই আম্মু চিৎকার করে ডাকে। বাবু, কোথায় তুই? ওই বাবু। আম্মুর চিৎকার শুনে সিঁড়ি দিয়ে নামতে নামতে বললাম, এই তো মা, আমি এখানে। কি হলো, এত চিৎকার করছো কেন? চিৎকার করব না তো কি করব? তোর আপুর বিয়ে, অথচ তোর ওই কোনো খবর নাই। এই তো আমি এসে গেছি, এখন বলো কি হয়েছে? কি হয়েছে মানে? একটু পর বরযাত্রী এসে পড়বি। খাওয়া দাওয়ারের ব্যবস্থা ঠিক আছে কিনা চেক কর। আমি একটা মানুষ, কোন দিকে সামাল দেব? একটু ওই দিকে যা। আম্মুর কথায় আমি খাবারের দিকে গেলাম। এমন সময় আমার এক বন্ধু শাহিন এসে বলল, অর্চিয়ান, এদিকে কি করছিস? গেট ঘেরতে হবে, চল। তুই পাগল নাকি? আমরা কেন গেট ধরতে যাব? গেট ধরবে মেয়েরা, তাই গেট আপুর বান্ধবীরা ধরবে। কিন্তু আমরা আমরা কিছু করব না, ওইদিকে চল বলেই শাহিনের হাত ধরে যেতে লাগলাম। 2 ঘন্টা পর আমি একটা নীল পাঞ্জাবি পরেছি, চুলগুলো জেল দিয়ে স্ট্রেট করেছি, হাতে একটা ব্যান্ডের ঘড়ি, পায়ে বিদেশি মডেলের শো, চোখে কালো সানগ্লাস নিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে একটা ধাক্কা খেলাম। দুজনে ফ্লোরে গড়িয়ে কিছু দূরে গিয়ে আটকাই। আমি কারো উপরে বুঝে উঠতে চোখটা নিচে করতে যাব, তার আগে হঠাৎ একটা মেইলি কণ্ঠ আমার কর্ণকুহরে প্রবেশ করলো। মেয়েটা বলল, এই পিচ্ছি, দেখে নামতে পারো না? তোমার জন্য আমার কোমরটা মনে হয় ভেঙেই গেল। ওহ মা গো, তোমার মেয়ের কোমরটা ভেঙে দিল গো এই বেয়াদব ছেলেটা। বলেই মেয়েটা চিৎকার করতে লাগে। আমি মেয়েটার এমন কথা শুনে অবাক হলাম। মেয়েটা কি পাগল নাকি? আমি কি করলাম? মেয়েটা নিজেই তো এসে আমার সঙ্গে ধাক্কা খেলো, আর দোষ আমাকে দিচ্ছে। আজীব পাগল মেয়ে তো। ওই, আমি কি ইচ্ছে করে আপনাকে ধাক্কা মেরেছি? আপনি তো আমাকে ধাক্কা মারলেন। আর কিছু বলতে যাব তার আগেই একটা মেয়ে এসে ওই মেয়েটাকে ডেকে বলল, ওই অর্ণি, তুই মেঝেতে শুয়ে কি করছিস? আর ছেলেটা তোর ওপর কি করছে? আরে আমি কি ইচ্ছে করে ফ্লোরে শুয়ে আছে নাকি? এই বেয়াদব ছেলেটা তো আমার উপর শুয়ে আছে। কি অসভ্য ছেলে দেখ, এত কথা বলার পরেও উঠছে না। ওই অসভ্য ছেলে, আমার উপর থেকে উঠ। মেয়েটার কথা শুনে এবার আমি যেন হুঁশে ফিরে এলাম। কোনো রকম মেয়েটার উপর থেকে উঠে আমি আমতা আমতা করে বললাম, আপনি কে? এখানে কি করছেন?" আমি অর্ণিকা হাসান। "আমি কি আপনাকে চিনি?" আসলে আজ আমার চাচাতো ভাই জিসানের বিয়ে, এই বাসার মেয়ে জুই ভাবির সঙ্গে। মেয়েটার কথা শুনে বুঝলাম মেয়েটা আ- মেয়েটার কথা শুনে বুঝলাম মেয়েটা আচ্ছা, মেয়েটা মেয়েটা বলছে কেন? তোর নাম তো বললো অর্ণিকা এহসান, ছোট করে অর্ণি। অর্ণি আসলে আমার হবু দুলাভাইয়ের আপু হয়। তখনই মার্জিয়া মেয়েটা অর্ণিকে বলে, অর্ণি, ওইদিকে চল, ভাইয়া ও তার বন্ধুরা ডাকছে। আর আর কি মার্জি? আরে, আরজিকে কল করেছিলে? আরজি কোথায়? আরজি রাতে বাসায় আসবে, ওর ফ্লাইট এখনো ল্যান্ড করেনি। আচ্ছা, আরজিকে ছাড়া তোরা ভাইয়ার বিয়েটা কি করে করছিস? পরে বলবো, এখন চল। আর এই যে পিছি, দেখে শুনে চলাফেরা করবে, না হলে কোনো সময় দেখা যাবে তোমার চক্করে কারো কোমর ভাঙবে। আমি দেখেই চলি, আপনি বরং নিজেরটা ভাবুন, ব্লাইন্ড পিপল। কি কি বলেন আপনি? অর্ণি চিৎকার শুনে তো বিয়েবাড়ির অনেকেই তাদের দিকে তাকায়। মার্জিয়া অর্ণিকে সামলে নিয়ে তার ভাইয়ের কাছে যায়। অর্ণি একটু পর পর এদিক সেদিক উকিঝুঁকি দেয়। তখন মার্জিয়া বলে, ওই, তুই এদিক সেদিক কি দেখছিস? ভাইয়া তো ওই দিকে। মার্জিয়ার কথাই অর্ণি ভ্যাবাচাকা খেয়ে যায়। তাই সে কোনো রকম নিজেকে সামলে নিয়ে বলে, আমি আবার কি দেখবো? কিচ্ছু দেখছি না। আচ্ছা তুই বস, আমি একবার আরজিকে কল দিয়ে দেখি ওর ফ্লাইট কখন লেট করবে। ওকে, যা, জলদি আসিস। অর্ণি তার ভাইয়ের থেকে উঠে অন্যদিকে গিয়ে কল করে। এদিকে জিসান মুখে রুমাল দিয়ে বসে আছে। মার্জিয়া তার পাশেই বসেছিল। এমন সময় সেখানে শাহিন এসে জিসানকে বলে, ভাইয়া, কাজী সাহেব এসে গেছে, একটু পর আপনার আর আপুর বিয়ে। শাহিনের কথা শুনে মার্জিয়া তার দিকে তাকিয়ে বলে, আপনি কে? আমি শাহিন। আপনি কনের কে হন? আমি কনের ভাইয়ের বন্ধু। ও আচ্ছা। একটু পর কাজে এসে বিয়ে পড়ায়। বিয়ের সময় আরশিয়ান সেখানেই ছিল।
আর অর্নি পুরো টাইম অর্শিয়ানের দিকেই তাকিয়েছিল। আর সেটা খেয়াল করে মার্জিয়া। সন্ধ্যের দিকে বউ নিয়ে বাসায় ফিরে যায় অর্নি ও তার পরিবার। রাত 10টা। অর্নি জুইকে নিয়ে জিসানের রুমে যায়। জুইকে বেডের উপর বসিয়ে দিয়ে অর্নি জুইকে বলে, ভাবি, আজ থেকে এটাই আপনার রুম, আর আমি আপনার চাচাতো ননদ অর্ণিকা আহসান, আর এ আমার ফ্রেন্ড মার্জিয়া। আপনার সঙ্গে সকালে ভালো করে পরিচয় করব। এখন অনেক রাত হয়েছে, রেস্ট নাও। আমরা ভাইয়াকে পাঠিয়ে দিচ্ছি, ভাইয়ার সঙ্গে মজা। ননদিনী, আমি আপনার ভাবি হই। তো আপনি আমার ভাবি হন, তাই তো মজা করছি। আচ্ছা থাকেন, ভাইয়াকে জলদি জলদি পাঠিয়ে দিচ্ছি। বলেই দৌড়ে পালিয়ে যায় অর্নি ও মার্জিয়া। জুই ওদের চলে যাওয়া দেখে একটু হাসি দেয়। অর্নি বাহিরে যেতেই জিসান বলে, অর্নি দাঁড়া, কি করছিস? এভাবে দৌড়ে কোথা থেকে আসছিস? পড়ে যাবি তো। ভাইয়া, বাবির রুম থেকে এলাম, তুমি রুমে যাও, ভাবি তোমার জন্য অপেক্ষা করছে। আচ্ছা যাচ্ছি, শোন। হ্যাঁ ভাইয়া, কিছু বলবে? বলছি, আরজির সঙ্গে কথা হয়েছে? হ্যাঁ, আরজির ফ্লাইট ডিলে হয়েছে, ও সকালে আসবে। ও আচ্ছা, তা ওকে নিতে কে যাবে? ভাইয়া, আবিদ ভাই যাবে। আচ্ছা ঠিক আছে। আর হ্যাঁ, এইভাবে দৌড়াদৌড়ি করিস না, পড়ে গেলে ব্যথা পাবি। ওকে ভাইয়া, এখন যাই। ওকে যা। নায়কের বাসায়। ওদিকে অর্শিয়ান মন খারাপ করে বসে আছে। তার মা গিয়ে অর্শিয়ানকে বলে, বাবু, কি হয়েছে? এইভাবে বসে আছিস? কিছু না মা, আপুর কথা খুব মনে হচ্ছে। আচ্ছা মা, বিয়ের পর মেয়েদেরকেই কেন বাপের বাসা ছেড়ে যেতে হয়? এটাই তো প্রকৃতির নিয়ম বাবু। জন্মের পর থেকেই এটাই দেখে আসছি। বিয়ের পর মেয়েদেরকেই তাদের বাপের বাসা ছেড়ে যেতে হয়। আর দেখ, আমিও তো এসেছিলাম তোর আব্বুর হাত ধরে। একদিন তোর হাত ধরে ও অন্য একটা মেয়ে আমাদের বাসায় আসবে। অর্শিয়ানের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে তার মা আবার বলে, অনেক রাত হয়ে গেছে বাবু, ঘুমিয়ে পড়। কাল তোর আপুর বাসায় যেতে হবে। অর্শিয়ান তার আম্মুর কথা শুনে অবাক হয়ে বলে, কি, আমাদের কাল আপুর বাসায় যেতে হবে? কিন্তু কেন? আপুর বাসায় যাওয়াটা কি ঠিক হবে? এতে খারাপের কিছু নাই, এটা নিয়ম, বিয়ের পর যেতে হয়। সকাল 10টা। আরজিনা ফ্লাইট থেকে নামলো। তার চোখে সানগ্লাস, হাতের লাগেজ আর মনে একরাশ অনুভূতি আর প্রশ্ন। কেন সে এতদিন বাসা থেকে দূরে ছিল? সে তো নিজের দেশের মাটিতে পড়া কমপ্লিট করতেই পারত। সে যদি আজ বাসায় থাকতো তবে আজ তার ভাইয়ার বিয়েটা মিস হতো না। তার ভাইয়ার বিয়েতে আসার কথা ছিল, কিন্তু ফ্লাইট লেট হওয়ায় সে দেরি করে পৌঁছলো। অর্শিয়ান তখন বাসার সামনে দাঁড়িয়েছিল তার আপুর বাসায় যেতে। হঠাৎ তার চোখ পড়ল একটা লাগেজ টানতে থাকা মেয়ের উপর। লাগেজটা বারবার পড়ে যাচ্ছে আর মেয়েটা বিরক্ত হয়ে চিৎকার করছে। দুজনের প্রথম দেখা। আরে, লাগেজটা টানতে তো একটু সাহায্য করব। না না, আমি পারবো, তুমি যাও তো, তুমি নিজেই তো একটা পিচ্ছি, তুমি আর কি তুলবে? ও সরি, আমি ভেবেছিলাম আপনার সমস্যা হচ্ছে, বারবার পড়ে যাচ্ছিলেন তো। আর পিচ্ছি মানে কোন দিক দিয়ে আমাকে পিচ্ছি মনে হয়? পড়ে যাবে কেন? আমি কি বাচ্চা নাকি? নিজের জিনিস নিজেই সামলাতে পারি। আর তোমাকে দেখেই মনে হচ্ছে তুমি একটা পিচ্ছি। ও আচ্ছা, তা এইভাবে সেজে গুজে কাদের বাসায় যাবেন? সেজে গুজে? আমি সেজেছি আমার ইচ্ছে, আপনার মতামত জানতে তো চাইনি। সকাল সকাল কার মুখ দেখে যে বেরিয়েছিলাম, যেই হনুমানের সাথে দেখা হয়ে গেল, দূর, মাথাটা একদম গরম করে দিল। এই, আমি হনুমান? হ্যাঁ হনুমান, শুধু হনুমান না, আপনি একটা সান্ডা, বাদর, টিকটিকি, বিলাই, উগান্ডার বাসিন্দা, ভালু আর আর এই ব্যাস ব্যাস, চুপ করুন। আর কত নাম দিবেন একটা মানুষের? তা বললেন না তো কাদের বাসায় যাবেন? কার বাসায় যাব মানে? আমি কারো বাসায় কেন যাব? আমি আমার নিজের বাসায় যাব। এখন দয়া করে সরবেন, আমাকে ভিতরে যেতে দিন। বলে মেয়েটা অর্শিয়ানকে এক হাত দিয়ে সরিয়ে দিয়ে ভিতরে ঢুকে যায়। অর্শিয়ান হা হয়ে যায়। সে সেখানে দাঁড়িয়ে ভাবতে থাকে, কি মেয়ে রে বাবা, হ্যাঁ চুপ তো। আচ্ছা, উনি আপুর বাসায় ঢুকলে কেন? উনি কে হন? এই বাড়ির নাকি বিয়ের জন্য এসেছে? অর্শিয়ানকে বাহিরে দাঁড়িয়ে
আকাশ পাতাল ভাবতে দেখে তার আম্মু এসে বলে, বাবু, তুই বাইরে দাঁড়িয়ে আছিস কেন? আর কি ভাবছিস? কিছু না আম্মু, তোমার জন্য অপেক্ষা করছিলাম। চলো ভেতরে যাই। হ্যাঁ চল। আমরা ভেতরে গেলাম। আমাদের দেখে আপুর শ্বশুর ও শাশুড়ি বাইরে বেরিয়ে এলেন। আপুর শাশুড়ি এসে বলল, আরে আপনারা এসে গেছেন, আসুন আসুন বসুন। ভেতরে ঢুকে মেয়েটাকে দেখলাম না। আমি আর আম্মু সোফায় গিয়ে বসলাম। অর্নি মেয়েটাকেও দেখিনি। আন্টি আমাদের জন্য চা নাস্তার ব্যবস্থা করলো। আমি চা খেতে খেতে এদিক সেদিক তাকাচ্ছি। এমন সময় দুলাভাই এসে পাশে বসে বলে, কেমন আছো শালা সাব? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন ভাইয়া? আর আপু কোথায়? তোমার আপুকে সাজানো হচ্ছে, একটু পরে নিচে আসবে। তুমি বসো, আমি আসছি। বলেই জিসান উঠে চলে যায়। ওদিকে আরজিনা রুমে ঢুকতেই অর্নিও মার্জিয়া এসে পিছন থেকে জড়িয়ে ধরে বলে, তোরা তো দেরি কেন আরজি? হ্যাঁ একদম, তোর ভাইয়ের বিয়ে আর তুই এলে লেট করে। আরজিনা দুজনকে ধরে সামনে দাঁড় করিয়ে দেয়। তারপর দুজনের দিকে কিছুক্ষণ তাকায়। দুজনের মুখের দিকে তাকিয়ে বুঝতে পারে দুজনেই খুব অভিমান করেছে। দুজনকে ভালোভাবে দেখে। তারপর দুজনকেই জড়িয়ে ধরে অভিমান ভাঙানোর জন্য পরপর দুজনকে খাটে বসিয়ে দিয়ে বলে, ওরে আমার জান্টুসগুলো, রাগ করে না শোনো। বিশ্বাস কর, আমি সময় মতোই আসতে চেয়েছিলাম, কিন্তু কি করব, লাস্ট এক্সাম এমন একটা সময় পড়লো যে চাইতেও সময় করতে পারিনি। তারপরেও চেষ্টা করেছিলাম, কিন্তু ফ্লাইট ডিলে হয়ে গেল, তাই তো সকালে এলাম। না হলে তো রাতেই চলে আসতাম। রাগ করে না, আজ থেকে আমি এখানেই থাকছি আর শহরেও যাচ্ছি না। এবার আরজিনার কথা শুনে দুজনেই খুশি হলো। খুশি হয়ে দুজনেই আরজিনাকে জড়িয়ে ধরে। দুজনে এত শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে যে আরজিনার মনে হলো ওর হাড়গোড় ভেঙেই যাবে। সে কোনো রকমভাবে ওদেরকে দূরে সরিয়ে দিয়ে আবারও ওদের দিকে তাকিয়ে বলে ওঠে, আচ্ছা সব ছাড়, আমাদের ভাবি যান কোথায়? ভাবি কেমন মানুষ? এবার আরজিনার কথা শুনে অর্নিও মার্জিয়া নড়ে চড়ে বসে খাটের উপর গুছিয়ে বসে বলে, ভাবি সে হয়েছে, দেখতে যেমন ব্যবহারও তেমন। ভাবি পুরো মাটির মানুষ। আমরা সত্যি খুব ভালো একজন মানুষকে ভাবি হিসেবে পেয়েছি। আর মার্জি, তোর কি খবর? বয়ফ্রেন্ড জুটলো কপালে, নাকি এখনো সিঙ্গেল? আরজিনার কথা শুনে অর্নি অট্ট হাসি দিয়ে মার্জিয়ার দিকে তাকিয়ে বলে, ও আর প্রেম? ওর কপালে প্রেম নেই, ওকে সিঙ্গেলই মরতে হবে। অর্নির কথা শুনে মার্জিয়া কপট রাগ দেখায়। তারপর দুজনের দিকে তাকিয়ে রাগ দেখিয়ে বলে, চুপ থাক শয়তান বেডি, তোদের ভালো হবে না বলে দিচ্ছি। আমিও দেখে নেব। আর তোরা কে বলছি, তোদের কপালেও তো ছেলে জোটেনি। আর যে তুই ওইখানে কোনো সাদা বিলের পাল্লায় পড়িসনি তো? নাকি আছে কোনো সাদা বিলে? না, আমার ওই সাদা বিলে একদম পছন্দ না, তাই ওসব চক্করে পড়িনি। আর পড়তেও আমি চাই না। এখন বলতো, কি সাজাবি? আজ তো রিসেপশন। হ্যাঁ ঠিক বলেছিস। অর্নি, তুই কি ভেবেছিস? কিছু আইডিয়া দে। আমি কি আইডিয়া দেব? আচ্ছা আরজি তুই। অর্নির কথা শেষ করতে না দিয়ে আরজিনা হাত দিয়ে থামিয়ে দিয়ে বলে, আমার কাছে কোনো আইডিয়া নেই। আচ্ছা দাঁড়া, চল ভাবি রুমে যাই। ওই পার্লারের মেয়েগুলোকে বলবো সাজিয়ে দিতে। ঠিক বলেছিস তো আরজি, চল ভাবির রুমে যাই। বলেই তিনজনেই রুম থেকে বেরিয়ে যায়। ওদিকে জিসানের মা এসে অর্শিয়ানের মাকে বলে, ভাবি ওইদিকে চলুন, একটু পর মেয়ে চলে আসবে। ওকে ভাবি চলুন। ভাই সাহেব কোথায়? উনি রুমে আছে, এখনই চলে আসবে উনি। আমরা ওইদিকে যাই। এই বলে আরজির মা অর্শিয়ানের মাকে নিয়ে মেহমানদের কাছে যায়। ওদিকে আরজি কিছু একটা ভুলে গেছে ভেবে দাঁড়িয়ে পড়ে। আরজিকে দাঁড়িয়ে যেতে দেখে অর্নি বলে, কি হলো আরজি, দাঁড়িয়ে গেলি কেন? আরে আমি তো শাড়ি নিলাম না। তুই শাড়ি পরবি? হ্যাঁ, ভাইয়া বলে দিয়েছে আজ আমাকে শাড়ি পরতেই হবে। আচ্ছা তুই শাড়ি নিয়ে ভাইয়ার রুমে আয়, আমিও মার্জিয়া যাচ্ছি। ওকে, তোরা যা, আমি একটু পরে আসছি। বলেই আরজি রুমে ঢোকে। কারোর সঙ্গে ধাক্কা খেয়ে খাটের উপর চিৎপটাং হয়ে পড়ে যায়। পড়ার সময় ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে নেয়। আরজি চিৎকার করে ওঠে আহ বলে। তখনই একটা হাত আরজির মুখে হাত দিয়ে চেপে দেয়।
আরজি আস্তে আস্তে চোখ খুলে সামনের মানুষটাকে দেখার জন্য চোখ খুলতেই দেখতে পাই তার উপর সরান হয়ে শুয়ে আছে রাস্তার সেই ছেলেটা। ছেলেটাকে নিজের বাসায় দেখে আরজি অবাক হয়, সঙ্গে সঙ্গে রেগেও যায় যে তারই রুমে তারই বেডে তার উপর শুয়ে আছে সেই ছেলেটা। আরজি রাগে চোখ মুখ শক্ত হয়ে যায়, এক ধাক্কায় ছেলেটাকে ঠেলে দূরে সরিয়ে দেয়। আচানক ঠেলা খেয়ে তাল সামলাতে না পেরে মেঝেতে পড়ে যায়। মেঝেতে পড়ে একটু আঘাতও পায়, তারপরেও নিজেকে সামলে নিয়ে ছেলেটা আস্তে আস্তে উঠে দাঁড়ায়। আরজির সামনে দাঁড়ায় আর এক হাত দিয়ে আরেক হাত মালিশ করতে করতে আরজিকে বলে, এটা আপনি কি করলেন? এভাবে আমাকে ধাক্কা দিলেন? আপনার জন্য কিভাবে আঘাত পেলাম দেখুন, হাতটা ছিলে রক্ত পড়ছে। বেশ করেছি। আপনার সাহস কি করে হয় আমার গায়ের উপরে পড়েন? আমারই রুমে ঢুকে আমার উপরে পড়ছেন? এবার আমি মেয়েটার কথা শুনে সাফাই দেওয়ার উদ্দেশ্যে বললাম, দেখুন আমি ইচ্ছে করে পড়িনি, কিভাবে কি হলো বুঝে উঠতে পারিনি। আর আপনি? কিভাবে কি হয়েছে মানে? তোমার সাহস কি করে হয় আমার রুমে আসা? এটা আমার রুম। আমি তো জানতাম না এটা আপনার রুম। আমাকে তো আন্টি বললো এদিকে যেতে, তাই এদিকে এসে এই রুমে কেউ নাই দেখে ঠুকেছিলাম। তাই বলে এতগুলো রুম থাকতে আমার রুমে ঢুকতে হলো? আর কারোর রুম পাননি? সরি, আমি বুঝতে পারিনি। বুঝতে পারিনি বললেই হলো? এরপরে যদি আমি তোমাকে আমার এখানে দেখি না? আরে হয়েছে, আপনি তো গরম কেন সব সময়? একটু তো ঠান্ডা থাকতে পারেন। কি বললে তুমি? আমি গরম? আমি সবসময় গরম থাকি? হ্যাঁ তো আপনি গরমই তো থাকেন। আমার কথা শুনে উনি আরও কিছু বলতে যাবেন, এমন সময় ওনার ফোনটা বেজে ওঠে। ফোনের দিকে তাকিয়ে দেখে অর্ণি ফোন করেছে। অর্ণির ফোন দেখে উনি ফোনটা রিসিভ করে বলেন, হ্যাঁ 2 মিনিট আসছি বলে ফোনটা কেটে দেয়। একবার আরশিয়ানের দিকে তাকিয়ে চোখ গরম করে বেরিয়ে যায় একটা কালো শিফন শাড়ি, কালো ব্লাউজ নিয়ে। তার ভাইয়ার রুমে যেতেই অর্ণি দৌড়ে এসে আরজির হাত ধরে ভাবির কাছে দাঁড় করিয়ে দিয়ে ভাবি আরজিকে দেখে তাকিয়ে থাকে। আরজিও ভাবিকে দেখে তাকিয়ে থাকে। দুজনের নীরবতা দেখে অর্ণি ও মার্জিয়া দুজনকে হাঁ হয়ে দেখছে। তারপর হঠাৎ মার্জিয়া বলে, কি একবার বলতো ওর দুজন পাথরের মতন দাঁড়িয়ে আছে, কেউ কিছু বলছে না? সেটাই তো, আমিও তো কিছু বুঝতে পারছি না। আরজি, ওই আরজি, কিছু তো বল। চুপ করে কেন দাঁড়িয়ে আছিস? অর্ণির ডাকে আরজি ও জুই বাস্তবে ফিরে আসে। আরজি থতমত খেয়ে বলে, কি কি হলো? ট্যাচু হয়ে গেছি দেখছিস? ভাবির সঙ্গে পরিচিত হ। হ্যাঁ ভাবি, না মানে জুই, তুই? আরজি, তুই? মানে তুই জিসানের বোন? হ্যাঁ জিশান আমার ভাইয়া, কিন্তু আমি যতদূর জানি ভাইয়ার বিয়ে তো তোর জিএফ এর সঙ্গে হয়েছে। তার মানে তুই ভাইয়ার জিএফ? আমি তো জানতাম না কি ও তোর ভাই। তুই তো কোনোদিন তোর ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দিসনি আমার। সবসময় ভয় পেতিস, না জেনে আমি তোর ভাইকে নিজের করে নেই। তার জন্য কোনোদিন আমার সামনে নিয়ে আসিসনি ওকে। আর আজ ভাগ্যের খেলায় আমি তোর ভাবি। একদিন তুই যাকে আমার থেকে দূরে করতে চেয়েছিলি, আজ আমি তার সব থেকে আপনজন। জুয়ের কথাগুলো শেষ হতেই ঘরটার ভিতর যেন হঠাৎ করে বাতাস ভারী হয়ে গেল। আরজির বুকের ভিতরটা ধক করে উঠল। চোখ দুটো স্থির, কিন্তু ভিতরে ভিতরে হাজারটা প্রশ্ন, হাজারটা রাগ আর না বলা কষ্ট ঘুরপাক খাচ্ছে। অর্ণি দুজনের মুখের দিকে তাকিয়ে একবার জুই একবার আরজির দিকে চেয়ে অস্থির হয়ে ওঠে। এইসব কি হচ্ছে? তোমরা দুজন এমন কথা বলছো কেন? পরিষ্কার করে বলো তো। আরজি ধীরে ধীরে চোখ নামিয়ে নিল। কণ্ঠটা শক্ত রাখার চেষ্টা করলেও একটু কেঁপে গেল। কিছু না, পুরোনো কথা। পুরনোর কথা না অর্ণি, ও কখনো চায়নি আমি তোমার ভাইয়ের সামনে আসি, কিন্তু ভাগ্য জিসানের সঙ্গে আমাকে জড়িয়ে দিয়েছে। আজ হঠাৎ করে সামনে এসে আমাকে দেখে অবাক হচ্ছ? ও আচ্ছা, তাই বলো। জুই হালকা একটু হাসে। এইবার আরজি মাথা তুলে জুইয়ের দিকে তাকায়। কষ্ট হচ্ছে। সে জুইকে বলে, জানিস জুই, আমি কখনো চাইনি তুই কষ্ট পাস। আমি শুধুই ভয় পেতাম। হয় নাকি স্বার্থ?
এই প্রশ্নটা আরজির বুকে সোজা এসে লাগে। আরজি কিছু বলতে গিয়েও থেমে যায়। ঠিক তখনই দরজার বাহির থেকে ভারী পায়ের শব্দ শোনা যায়। জিসান ঘরে ঢুকতেই তিনজনের দিকে তাকিয়ে বুঝে যায় কিছু একটা হয়েছে, বিশেষ করে আরজি আর জুইয়ের মুখের দিকে তাকিয়ে। কি হয়েছে? তোমরা এমন চুপচাপ কেন? জুই চোখ নামিয়ে নেয়। আরজি ধীরে ধীরে ভাইয়ের দিকে তাকায়। না ভাইয়া, তেমন কিছু না। আমি জানতাম না, সত্যিই জানতাম না যে জুই। জিসান কপাল কুঁচকে তাকায়। জানতাম না মানে? কি জানতিস না? জুই এবার সামনে এগিয়ে আসে। ও জানতো না যে আমি তোমার বউ, আর তুমিও জানো না যে আরজি সেই মানুষ যার কথা আমি তোমাকে বলতাম না আমার একজন বেস্ট ফ্রেন্ড আছে। আরজি আমার সেই বেস্ট ফ্রেন্ড। আচ্ছা তাই, তাহলে আমার বোনই তোমার ফ্রেন্ড? হ্যাঁ মশাই। আরজি চোখ ভিজে উঠলেও সে জোর করে চোখের পানি আটকে রাখে। আসলে ভাইয়া, আমি কখনো চাইনি ওকে তোর সামনে নিয়ে আসতে, কিন্তু আজ আমার অজান্তেই ও তোর বউ হয়ে গেছে। আমি সবসময় দেখেছি ভাইয়ের বউগুলো এসে সংসার নষ্ট করে ফেলে, তাই আমি ওকে হারানোর ভয় পেতাম। ওর সঙ্গে তোর বিয়ে হলে আমাদের বন্ধুত্ব যদি নষ্ট হয়ে যায়, এই ভয়। আমি কখনো চাইতে যে তোর সংসারে ওর কখনো দেখা হোক। আমি শুধু ভেবেছিলাম তুই যদি ওকে পেয়ে যাস আর আমি যদি ওকে হারিয়ে ফেলি। এই কথাটা বলেই আরজি মুখ ঘুরিয়ে নেয়। খুব কষ্ট হয়েছে, চোখের পানি আটকাতে পারছে না। জুই আস্তে আস্তে আরজির কাছে গিয়ে আরজির হাত ধরে বলে, আর আজ সেই হারানোর সত্যিটা হয়ে গেল আরজি। মানে তুই কি সত্যি সত্যি আমাকে ভুলে যাবি? ধুর পাগল, তোকে কেন বলতে যাব? তুই আমার বেস্ট ফ্রেন্ড আছিস, থাকবি। আমাদের বন্ধুত্বের মাঝে কেউ আসতে পারবে না, সেই তোর ভাইও না। তো চল বেব, আর তোর ভাইকে গুলি মার। এখন রেডি হয়ে নি, নিচে একটু পর রিসেপশন, লোকজন চলে আসবে। পার্লারের দুইজন মেয়ে আরজি ও অর্ণিকে সাজিয়ে দেয়। ঘরের ভিতর বড় আয়নার সামনে দাঁড়িয়ে আছে দুই বোন, আরজি ও অর্ণি। আরজি আগে উঠে দাঁড়ালো আয়নার সামনে। পিচ আর সফট গোল্ড মেশানো মার্জিয়া শাড়ি, এতটাই হালকা যে মনে হয় বাতাসে ভেসে চলেছে। প্লেটগুলো নিখুঁত করে ভাঁজ করা, আঁচলে সূক্ষ্ম সিকুইনের কাজ, ফুল স্লিভ ব্লাউজ, গলায় ছোট পাল নেকলেস, চুলগুলো লোবান করে বাঁধা, সামনে দুটো লুজ কার্ল নামানো। মেকআপ একদম ন্যাচারাল, হালকা কাজল, পিচ ব্লাশ, নিউড পিঙ্ক লিপস্টিক। ও নিজেকে দেখে আস্তে করে হাসলো। ও লোকটা যেন রিসেপশনের আলোয় একদম সফট, ইনোসেন্ট, গ্রেসফুল। ঠিক তখনই পাশ থেকে এগিয়ে এলো অর্ণি। অর্ণির শাড়িটা একেবারে অন্যরকম, রয়্যাল ব্লু মার্জিয়ার শাড়ি, ভারী বর্ডার, সিমারি টেক্সচার, ব্লাউজটাও স্লিভলেস, ফিটিং একদম নিখুঁত। শাড়ির আঁচলটা একটু নিচে নামানো যাতে কাজগুলো স্পষ্ট দেখা যায়। চুল হাই পলিটেনে বাঁধা, কয়েকটা কার্ল পিছনে পড়ে আছে। চোখে স্মোকি আই, শার্প আইলাইনার, ঠোঁটে ব্রিক রেড লিপস্টিক, গলায় স্টেটমেন্ট চোকার, কানে বড় ঝুমকা। অর্ণি আয়নায় তাকিয়ে বলল, আজ কিন্তু সবাই প্রথমে আমাকে দেখবে। আরজি হেসে ফেলল। হ্যাঁ রে, তুই তো সবসময়ই লাইমলাইটে থাকিস। দুই বোন পাশাপাশি দাঁড়িয়ে যখন আয়নায় তাকালো, একজন পিচ রঙের নরম আলো আর একজন রয়্যাল ব্লুর গভীর ঝিলিক। দরজা খুলে তারা যখন একসাথে নিচে নামলো, হলের ভিতর হালকা কোলাহল। দু বোনের উপর মানুষের চোখ। কেউ থামিয়ে বলল, দুজনেই একেবারে আলাদা লোক, কিন্তু কি সুন্দর মানিয়েছে। দুজনের মধ্যে একজনকে তো চিনলাম, আর একজন কে ভাবি? এটা আমার মেয়ে আরজিনা, আজ সকালে এসেছে। ও আচ্ছা। রিসেপশনের ভিড়ে একজন ছিল নীরব সৌন্দর্য, আরেকজন ছিল ঝলমলে আত্মবিশ্বাস। দুই বোন দুরকম সাজ। দূর থেকে দুটো চোখ আরজিকে সূক্ষ্ম পর্যবেক্ষণ করে যাচ্ছে। স্টেজের সামনে অতিথিদের ভিড়, চারিদিকে হাসি, ক্যামেরার ফ্ল্যাশ, মিউজিক হালকা বাজছে। আরজি একা দাঁড়িয়েছিল একদিকে। চারপাশে এত মানুষ, অথচ নিজেকে ভীষণ একা লাগছিল তার। কারণ আরজি একা থেকে অভ্যস্ত হয়ে গেছে। বিদেশে থেকে
হঠাৎ একজন ওয়েটার পাশ কাটাতে গিয়ে ধাক্কা দেয়। আরজি একটু ভারসাম্য হারায়। ঠিক সেই মুহূর্তে একটা শক্ত হাত তার কবজি চেপে ধরে। আরজি চমকে উঠে তাকায়, দেখে সেই ছেলেটা। আরজি এখনও জানে না এই ছেলেটা এখানে কেন। এক সেকেন্ডের জন্য দুজনের চোখ আটকে যায়। চারপাশের শব্দ যেন হঠাৎ ফিকে হয়ে আসে। আরশিয়ান আরজিকে বলে, সাবধানে, এক্ষুনি তো পড়ে যেতেন। আমি ঠিক আছি, কিন্তু আপনি কি বলুন তো? আসার পর থেকে আমি আপনাকে এখানে দেখতে পাচ্ছি, বুঝলাম না। আসসালামু আলাইকুম, আমি আশিয়ান, জুয়ের ভাই। ও, তুমি জুয়ের ভাই? হ্যাঁ, আমি ওর ভাই, কিন্তু আপনি? আমি জুয়ের ননদ। কালকের ব্যাপারটার জন্য সরি। এখনো কি আপনি আমার উপর রেখে আছেন? আরজি চোখ সরিয়ে নেয়। আজ আমার ভাইয়ের রিসেপশন, আমি কোনো ঝামেলা চাই না। আরশিয়ান হালকা হাসে। আমিও না, তবে ঝামেলা না চাইলেও কিছু জিনিস এমনি হয়ে যায়। আরজি কিছু বলার আগেই হঠাৎ মাইক থেকে ঘোষণা ভেসে আসে জিসানের। আরজি এখানে আয়। সবাই তাকিয়ে পড়ে। আরজি একটু অস্বস্তিতে পড়ে যায়। এত মানুষের সামনে যেতে তার ভালো লাগে না। আরশিয়ান নিচু গলায় বলে, চলুন, আমি সাথে যাচ্ছি। আরজি অবাক হয়ে তাকায়। দরকার নেই। তবুও ভিড়ে চাপে অজান্তেই আরশিয়ান তার পাশে হাঁটতে থাকে। স্টেজের দিকে যাওয়ার পথে হঠাৎ আরশির শাড়ির আঁচল কারো পায়ের নিচে আটকে যায়। আরজি টের পায় না। এক টান পড়তেই সে হোঁচট খেতেই যাচ্ছিল। এবার আর সময় নষ্ট না করে আরশিয়ান একদম স্বাভাবিকভাবেই আরজির কাঁধে হাত রেখে তাকে সামলে নেয়। আরজির নিঃশ্বাস আটকে যায়। এত কাছ থেকে সে প্রথমবার আরশিয়ানকে দেখছে। চোখে কোনো দুষ্টুমি নেই, শুধু খাঁটি চিন্তা। দেখলেন তো, আমি বলেছিলাম না, কিছু জিনিস না চাইতেও এমনিই হয়ে যায়। আরজি ধীরে সোজা হয়ে দাঁড়ায়। মুখে রাগ দেখালেও গাল দুটো হালকা লাল। স্টেজে উঠে আসে আরজি। জুই আর অর্নি চোখে সবটা পড়ে যায়। অর্নি ফিসফিস করে। এইটা কি হলো? জুই কিছু বলে না, শুধু আরজির দিকে তাকিয়ে হালকা হাসে। তাকে দেখে মনে হচ্ছে সে যেন অনেক কিছু বুঝে গেছে। স্টেজ থেকে নামার সময় জিসান আরজিকে বলে, সাবধানে বনু, নিচে খেয়াল রাখিস। আরজি কিছু না বলেই নিচে যায়। আরজি একবার আরশিয়ানের দিকে তাকিয়ে দেখে রিসেপশনের আলো মানুষের ভিড়ের মাঝে। আরজি বুঝতে পারে এই লোকটা শুধু একটা দুর্ঘটনা না, এই লোকটা ধীরে ধীরে তার জীবনে ঢুকে পড়ছে। স্টেজ থেকে নেমে আসার পর আরজি সরাসরি নিজের রুমে ঢুকে পড়ল। বুকটা এখনও অদ্ভুতভাবে ধুকপুক করছে। এত কাছ থেকে কখনো কোনো পুরুষ মানুষের ছোঁয়া পায়নি। কেন জানি চোখ সরাতে পারেনি। তখন আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজের মুখের দিকে তাকালো। গাল দুটো এখনও লাল। মনে মনে বলে, একটা মানুষ ধরেছে বলেই এত নার্ভাস হতে হবে কেন? পড়তে যাচ্ছিলাম, উনি আমাকে ধরে হেল্প করেছেন, একটা থ্যাঙ্ক দিলেই তো হয়। ঠিক তখনই দরজায় টোকা। টক টক। আরজি চমকে উঠে গেল। কি? বাহির থেকে পরিচিত শান্ত কণ্ঠ। আমি আরশিয়ান। আরজির বুক কেঁপে উঠল। কিছুক্ষণ চুপ করে থেকে দরজা খুলল সে। আরশিয়ান দরজার বাহিরে দাঁড়িয়ে আছে, হাতে এক গ্লাস পানি। একটু আগে আপনি ভয় পেয়েছিলেন, পানি খেলে ভালো লাগবে। আরজি বলল। আপনি কেন? মানে এটা আপনার দায়িত্ব না? আরশিয়ান হালকা হাসে। সেটা ঠিক, দায়িত্ব না, কিন্তু চাইলে কি কারো খেয়াল রাখা যায় না? এই কথাই আরজি কিছুক্ষণ চুপ। সে পানি নেয়। থ্যাংক ইউ। একটু থেমে বলে, আপনি তো জুয়ের ভাই, কিন্তু আপনাকে আগে কখনো দেখিনি ওর সঙ্গে। আমি দেশের বাইরে থেকে পড়াশোনা কমপ্লিট করেছি। ও আচ্ছা, বুঝলাম। আচ্ছা, আপনি থাকেন, আমি আসছি। রিসেপশন শেষ। অর্নি নিজের রুমে এসে দরজা বন্ধ করলো। বিছানায় শুয়েও ঘুম আসছে না। মাথার ভিতর শুধু একটাই দৃশ্য ঘুরছে। স্টেজের সামনে ভিড়ের মাঝে আরজির হাত ধরে রাখা আরশিয়ানের সেই মুহূর্তটা। কেন জানি বুকটা কেমন করছে। সে পাশ ফিরে শুয়ে পড়ে। একটু পর মার্জিয়া পাশে এসে শুয়ে পড়ে হাসতে হাসতে বলে, আজ তুই খুব চুপচাপ ছিলি। কি রে, কি ব্যাপার? ভাইয়ার বিয়ের ধকল? অর্নি কোনো উত্তর দেয় না। মার্জিয়া আবার বলে, আচ্ছা, ওই জয় ভাবির ভাইটা কেমন যেন না? এই কথাটা শুনেই অর্নির বুক ধক করে ওঠে। কেমন মানে? মার্জিয়া মুচকি হাসে।
খুব শান্ত, আর আর্যের দিকে যেভাবে তাকাচ্ছিল, বুঝলি? অর্ণি হঠাৎ উঠে বসে। কেমনভাবে তাকাচ্ছিস মানে? মার্জিয়া অবাক। আরে রে, তুই এত রেগে যাচ্ছিস কেন? এমনিতেই বললাম। অর্ণি কিছু না বলে আবারও শুয়ে পড়ে, কিন্তু মনটা আর শান্ত হয় না। বারান্দায় একা অর্ণি। রাত অনেক, সবাই ঘুমিয়ে পড়েছে। অর্ণি নিঃশব্দে বারান্দায় এসে দাঁড়ালো। হালকা বাতাসে পর্দা নড়ছে। মনে পড়ছে আরশিয়ানের হাসি, তার শান্ত গলা, আর সবচেয়ে বেশি আরজির কাঁধে রাখা সেই হাত। সে মনে মনে বলে, কেন ওটা আমার চোখে এমনভাবে লেগে রইল? কিছুতেই ভুলতে পারছি না। ওদের তো আজকেই পরিচয়, তেমন কিছু না। হঠাৎ নিজের উপরই রাগ হয়। ধুর, আমি কেন এসব ভাবছি? কিন্তু যখনই থামাতে চাই তখনই মনে হয় পরের দিন সকালে নাস্তার টেবিলে সবাই বসে। আরজি চুপচাপ বসে চা খাচ্ছে। হঠাৎ দরজায় নক। জুই উঠে গিয়ে দরজা খুলে। আরশিয়ান, এত সকালে? অর্ণির হাত থেকে চামচ পড়ে যায়। সে মাথা তোলে। দরজায় দাঁড়িয়ে আরশিয়ান, সাদা শার্ট, হালকা হাসি। আম্মু ভুল করে ফোনটা ফেলে গেছে। তার চোখ এক মুহূর্তের জন্য অর্ণির চোখের সাথে মিলে যায়। অর্ণি হঠাৎ চোখ নামিয়ে নেয়। বুকের ভিতর অদ্ভুত কাঁপন। এমন সময় জুই বলে, বস, সবাই নাস্তা করতে বসেছে, কিছু মুখে দে। আরশিয়ান বসে পড়ে টেবিলের এক পাশে। জুই হাসতে হাসতে, ভাইয়া তুই এসেছিস, ভালো হয়েছে। কথা বলতে বলতে আরশিয়ান আরজির দিকে তাকায়। অর্ণি সেটা লক্ষ্য করে। তার বুকের ভিতর হঠাৎ একটা চাপ অনুভব হয়। কেন? এটা আমার ভালো লাগছে না। খাওয়া শেষে অর্ণি নিজের রুমে আসে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখেই বলে, এটা কি হিংসা? হঠাৎ খুব ধীরে একটা সত্য নিজের কাছেই স্বীকার করে। আমি আমি কি আরশিয়ানকে পছন্দ করতে শুরু করেছি? এই ভাবনাটা আসতেই সে চমকে ওঠে। না, এটা অসম্ভব। ও আমার থেকে ছোট, ভাবির ভাই। এটা কখনোই সম্ভব না। কিন্তু মনের ভিতর আরেকটা কণ্ঠ বলে, অসম্ভব কেন হবে? খুব সম্ভব। আরজির নিচে ব্যালকনির সামনে দাঁড়িয়ে আছে। সকালে নরম রোদ এসে পড়ছে তার মুখে। রাতে সেই ঘটনাগুলো এখনো মনে ভাসছে। হাত ধরা, চোখে চোখ পড়া, শান্ত একটা কণ্ঠ। ঠিক তখন আরশিয়ান ধীরে এসে তার পাশে দাঁড়ায়। গুড মর্নিং। আরজি একটু চমকে ওঠে। ও, গুড মর্নিং। দুজনের মাঝে অল্প একটা দূরত্ব, কিন্তু সেই নীরব দূরত্বেও অদ্ভুত টান। কিছুক্ষণ চুপ করে থেকে আরশিয়ান বলে, কাল কেমন কাটলো রিসেপশন? খুব ভালো। আরশিয়ান হালকা হাসে। আমারও। এই কথাটা শুনেই আরজি অবাক হয়ে তাকায়। কেন? কারণ কিছু মানুষের সঙ্গে হঠাৎ পরিচয়, নতুন নতুন মানুষের সঙ্গে দেখা। এ কথায় আরজির বুক ধক করে ওঠে। সে চোখ সরিয়ে নেয়। আপনি খুব অদ্ভুত কথা বলেন। সত্যি কথাগুলো তো অদ্ভুত মনে হয়ই। নিজের রুমে থেকে এসব দেখে অর্ণি। আরজির পাশে দাঁড়িয়ে থাকা আরশিয়ান, ওদের মাঝখানে নীরবতা, চোখের ভাষা, সব। অর্ণির বুকের ভিতর যেন কেউ নখ বসিয়ে দিল। সে ভাবে, এরা কেন এত কাছাকাছি দাঁড়িয়ে আছে? সে নিজেকে সামলে রুম থেকে বের হয়। দুপুরে সবাই ড্রয়িং রুমে বসে। হঠাৎ জুই বলে, আরশিয়ান, তোর তো এখন কাজ নেই না? কয়েকদিন থেকে যা না আমাদের এখানে। আরজি অবাক হয়ে তাকায়। অর্ণির হাত শক্ত হয়ে যায়। আরশিয়ান একটু ভেবে বলে, আসলে আমারও ইচ্ছে ছিল কিছুদিন থেকে যাওয়ার। এই কথাটা শুনে আরজির মুখে হালকা অস্বস্তি, আর অর্ণির বুকের ভিতর হঠাৎ ভাঙনের শব্দ। জুই এবার তার শাশুড়ির দিকে তাকিয়ে বলে, আম্মু, আমার ভাই কিছুদিন থাকবে এখানে, আপনাদের কোনো আপত্তি আছে? হ্যাঁ, থাকুক, কোনো সমস্যা নেই। আপত্তি থাকবে কেন? অন্যদিকে আরজি নিজের রুমে বসে ভাবে, এসব আমার সঙ্গে কি হচ্ছে? ও জুয়ের ভাই, আমার থেকে অনেক ছোট। ওকে নিয়ে এসব কি করে ভাবাটাও পাপ আমার। আরজি, তুই কি ব্যস্ত? অর্ণি, তুই আয় বস। কি বলবি বল, আমি ব্যস্ত না। আরজি, আমার মনে হয় আই উইল লাভ। আগে ওকে বলি, তারপর। কি রে, তুই এখানে কিছু বলবি? হ্যাঁ, তোকে কিছু বলতে এলাম। হ্যাঁ বল। আমার ভাইকে
তোর পছন্দ হয়? কি ফালতু প্রশ্ন করতে এসেছিস? যা এখান থেকে, তোর মাথা খারাপ হয়ে গেছে? আমার মাথা ঠিক আছে, তাই জিজ্ঞেস করছি। দেখ, সময় থাকতে বলে দে, না হলে কিন্তু পরে পস্তাবি। ফালতু না বকে যা এখান থেকে। মাত্রই কাল তোর ভাইয়ের সাথে পরিচয় হলো, আর এর মধ্যে পছন্দ অপছন্দের কোথা থেকে এলো? আর ও আমার থেকে কত ছোট, সে হুঁশ আছে? বেশ না বকে যা। দেখ, এখন যদি ফিরিয়ে দিস, পরে কিন্তু আমার ভাইকে দেব না। তোর ভাইকে লাগতো না ভাব। মুখে না বললেও কেন জানি খারাপ লাগে আরজির। তার মন যেটা বলছে সেটা সত্যি না। সেও চায় আরশিয়ানকে, কিন্তু কেন জানি মনের কথা মুখে আনতে পারছে না। নিজের রুমে চলে যায়। এমন সময় অনিশাহ মার্জিয়া আসে। তাদের দেখে বিরক্ত হয়ে বলে, তোর আবার কি চাস সেখানে? তোর আবার কি হলো? এত খুঁজে আছিস কেন? এখন আমার মাথাটা জাস্ট গরম হয়ে আছে। বেশি কথা না বলে যা এখান থেকে, ভালো লাগছে না কিছু। আরজির রাগ দেখে মার্জিয়া ও অর্নি কিছু না বলেই সেখান থেকে চলে যায়। এদিকে আরশিয়ান বসে আছে। তার বন্ধু শাহিন এসে বলে, কি বন্ধু, কি খবর? একা একা বসে আছিস? তারপর আপুর বাসায় কতদিন থাকবি? দেখি 2-1 দিন থাকবো, কাজের চাপ নাই তাই আছি। ও আচ্ছা, ভালো। আপু কেমন আছে এখন? আপু আলহামদুলিল্লাহ ভালো আছি। তোকে একটা কথা বলার আছে। হ্যাঁ বল না, কি কথা শুনছি। আরে আমার মনে হচ্ছে আই মিন লাভ অ্যাট ফার্স্ট সাইট হয়ে গেছে মনে হয় আমার কথা শুনে শাহিন একটু অবাক হয়ে বলে, কি বলছিস ইয়ার, তাই নাকি? হু ইজ দ্য লাকি গার্ল? এবার শাহিনের প্রশ্ন শুনে শাহিনের দিকে তাকিয়ে বললাম, আপুর ননদ। উনি কালকে রিসেপশনে বাসায় এসেছিল, আর আমি ওনাকে দেখে ক্রাশ খেয়েছে। কিসব বলছিস আবুল তাবল? মার খাওয়ার ইচ্ছা জেগেছে নাকি? উনি আপুর ননদ, আর তার থেকে বড় কথা, মাত্র কালকে দেখা, এর মধ্যে প্রেম? ফালতু না বকে কাল থেকে অফিসে যাওয়ার প্ল্যান কর, ইডিয়েট। কথাটা বলে শাহিন চলে গেল। আমি কিছুক্ষণ বসে আরজির কথাগুলো ভাবছি। এমন সময় আমার ফোনটা বেজে উঠল। ফোন হাতে নিয়ে দেখি আম্মু কল করেছে। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে আম্মু বলল, বাবু তুই কোথায়? আম্মু শাহিনের সঙ্গে দেখা করতে এসেছিলাম, এবার আপুর বাসায় যাব। আপুর বাসায় যাবি কেন? আম্মু আবু বলল কয়েকদিন ওদের বাসায় থাকতে। তুই তোর আপুর বাসায় থাকবি? আচ্ছা, জলদি বাসায় ফিরে আসিস বাবু। ঠিক আছে আম্মু। আম্মুর সাথে কথা বলে বাসায় ফিরলাম। বাসায় ফিরে আসতেই অর্নির সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যায়। পড়ে গিয়ে দুজনকে অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখছি। দূর থেকে দুটি আঁখি আমাদের দিকে নিবদ্ধ, সেটা আমি খেয়াল করিনি। কিছুক্ষণ ওইভাবে থাকার পর অর্নি একটু ব্যথায় আহ বলে চিৎকার করে ওঠে। অর্নির চিৎকার শুনে অর্নির ওপর থেকে উঠে একটু দূরে গিয়ে বললাম, সরি আপু, আমি খেয়াল করিনি। খুব কি জোরে লেগেছে? না না, ঠিক আছে। তোমাকে কিছু বলার ছিল, একটু শুনবে? এক্ষুনি বাইরে থেকে এলাম, পরে কথা বলি। আচ্ছা ঠিক আছে, এখন যাও, রেস্ট নাও। আপুর ননদ চলে গেল। আমি একটা রুমে চলে এলাম। রুমে এসে ওয়াশরুমে গেলাম ফ্রেশ হতে। আস্তে ধীরে ফ্রেশ হয়ে বাইরে এলাম। কোমরে টাওয়াল ঝরানো, শরীরে পানি চুয়ে চুয়ে পড়ছে। ভেজা চুলগুলো কপালে লেপ্টে আছে। আমি মাথা ঝাঁকিয়ে যেই চুলের পানি ঝাড়ে দিচ্ছিলাম, এমন সময় একটা চিৎকার শুনতে পাই। এইভাবে কেউ চুল ছাড়ে? আমার মুখে এসে পড়েছে তোমার চুলের পানি। আচানক একটা মেয়ের চিৎকার শুনে আমি ভয় পেয়ে যাই। ভয় চোটে পা পিছলে পড়ে যায় মেয়েটাকে নিয়ে। মেয়েটা নিচে, আমি উপরে। দুজনে ছোট করে একে অপরের ঠোঁট ছুঁয়ে যায়। কয়েক সেকেন্ড দুজন থমকে যায়, কারো মুখে কোনো ভাষা নেই। আচানক মেয়েটা আমার ওপর দিকে সরে গিয়ে বলে, এই তুমি কি দেখে চলাফেরা করতে পারো না? সবসময় উষ্টা খেয়ে পড়ো। আমি কি করলাম? আপনি আমার রুমে কি করছেন? আমি তো আপনাকে দেখে ভয় পেয়ে আপনাকে নিয়ে পড়ে গেছে। আমি বুঝতে পারিনি। হ্যাঁ, সেই না বুঝে আমার প্রথম চুমু নিয়ে নিলে। আমার পরের জন্য যত্নে রাখা চুমু তুমি নিয়ে নিয়েছো। এখন আমি কি করবো? আরে আপনি কান্না করছেন কেন? আপনি যেভাবে বলছেন মনে হচ্ছে আমি এর আগেও কাউকে চুমু খেয়েছি। সেটা আমি কি করে জানবো? খেতেও পারো, যেভাবে সবার সাথে উষ্টা খাও সেখানে চুমু খাও, এমন কি ব্যাপার? আমি এবার ওনার কথা শুনে বললাম, দেখুন আমারও এটা প্রথম চুমু ছিল। আপনি আমার বউয়ের কি চুরি করেছেন? চুপ করো। আমি কেন তোমার বউ এর চুমু চুরি করবো? তুমি করেছো। আমি ওনাকে আর কিছু বলতে না দিয়ে ওনাকে প্রশ্ন করলাম,
আপনি আমার রুমে কি করছেন? আমার প্রশ্ন শুনে উনি বললেন, আমি কেন এসেছিলাম? ও হ্যাঁ, তোমার কি ফুপি এসেছে, তোমাকে ডাকছে। ফুপি এসেছে? এই ফুপি এসেছে মানে জীবন তেনা তেনা করে দেবে। আমাকে আনমনে দেখে উনি আমার দিকে তাকিয়ে কিছু একটা ভাবলেন, তারপর আমার চোখের সামনে হাত উপর নিচে নাচাতে লাগলেন। তারপর আমাকে বলল, এই যে মিস্টার আশিয়ান, এখনো অর্ধ উলঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকবেন? যাবেন না? তোমার মা ডাকছে। আমি বারবার আসতে পারবো না তোমাকে ডাকতে। মানছি তুমি এই বাসায় গেস্ট, তাই বলে তো সবসময় আমি আসতে পারবো না। এখন নিচে চলো, তোমার আপু বললো তোমার ফুপি নাকি তোমাকে নিয়ে যাবে বলে এসেছে। আমাকে নিয়ে যাওয়ার কথা শুনে আমি হতবাক। আমি ভাবতে ভাবতে সামনের দিকে যাচ্ছিলাম, তারপর এমন কিছু হবে আমি ভাবতেও পারিনি। কয়েক মুহূর্তে সব কিছু বদলে গেল। আমি এখন কারো হাজব্যান্ড। কথাটা ভাবতেই আমার সারা শরীর কাঁপছে। শেষমেশ এটা কি হয়ে গেল? মিস আরজিনা আমার বউ, উনি আমার বউ, এতে আমার খারাপ লাগছে না, কারণ আমি যাকে ভালোবাসি তাকেই পেয়েছি। কিন্তু আমি তো এইভাবে বিয়ে করতে চাইনি। আমি ওনাকে ভালোবেসে সমানের সাথে আমার জীবনসঙ্গী করতে চেয়েছি। যেভাবে আমাদের বিয়ে হলো, এতে তো সবাই ওনাকে ভুল বুঝবে, সেটা তো আমি চাইনি। আবারও আমার ভাবনার মাঝে আমাকে নিয়ে ওনার রুমে নিয়ে গেল। আপনারা ভাবছেন তো যে একটু আগে কি হয়ে গেল? একটু আগে যখন আমি ফপির কথা চিন্তা করে সামনে যাচ্ছিলাম, তখন ভুল করে আবারও মিস আরজিনাকে নিয়ে বিছানায় পড়ে যায়, আর ঠোঁটে ঠোঁট মিশেছিল। আমার সময় ফপি ও আপু চলে আসে। আপুর আগে ফপি রুমে ঢোকে। আমাদের ওই অবস্থায় দেখে ওনাকে অনেক কথা শোনায়, অনেক অপমান করেন। তাই ওনাকে অসম্মানের হাত থেকে বাঁচাতে সবার সামনে বলেছিলাম আমি ওনাকে ভালোবাসি, আমি ওনাকে বিয়ে করতে চাই। আমার কথা শুনে সবাই অবাক হয়ে যায়। আমি কারো কোনো কথার ধার ধরলাম না। আপুকে বললাম, আপু, তোর শ্বশুর শাশুড়ি কোনো আপত্তি না থাকলে আমি ওনাকে বিয়ে করতে চাই। আমার কথা শুনে আঙ্কেল আন্টি কী করবে বুঝতে পারে না। তাদের মাথায় একটা কথাই ঘুরছে, মেয়ের সম্মান। তাই কিছু বুঝতে না পেরে বিয়েতে মত দেয়। কেউ ওনার মতামত নেওয়ার চেষ্টাও করলো না। আর উনি কিছু বলতে গেলে সবাই ওনাকে বকা দিয়ে চুপ করিয়ে দিয়েছে। তাই এক প্রকার উনি জোর করে কবুল বলে আমাকে হাজব্যান্ড হিসাবে মেনে নিয়েছেন। এখন আমি ওনার রুমে বসে আছি। আমাকে দেখেই উনি আমার সামনে এসে কলার চেপে ধরে বললেন, তুমি আমার বাসায় এসে আমাকে ফাঁসিয়ে জোর করে বিয়ে করলে? আমি তোমাকে কখনো ক্ষমা করব না। আজ আমার সঙ্গে যা হয়েছে সবকিছুর জন্য তুমি ও তোমার ওই ফুপি দেয়। আমি ওনার হাত কলার থেকে ছাড়িয়ে ওনার সামনে দাঁড়িয়ে বললাম, আরে আজব তো, আমি কি করলাম? আপনি তো আমার রুমে এসেছিলেন, এখন যদি ভুল করে। ভুল করে? কিসের ভুল? সব তোমার জন্য। তোমার ওই যেখানে সেখানে উষ্টা খাওয়ার জন্যই আজ আমার এই পরিণতি। তুমি যদি তখন ওইভাবে উষ্টাকে আমাকে নিয়ে না পড়তে, তবে আজ তুমি আমার রুমে থাকতেই না। সরি, আমি সত্যিই বুঝতে পারিনি এমন কিছু হবে, আর ফপি ওই সময় এসে এমনভাবে অপমান করবে। আই এম সরি, আমি আপনাকে অপমানিত হতে দেখে বাধ্য হয়ে বিয়ে করেছি। আপনি চাইলে আপনি আমাকে দিব। বাকি কথা শেষ করতে পারলাম না। উনি আবারও আমার কলার ধরে বলেই উনি গিয়ে খাটে বসে আমার দিকে তাকিয়ে বললেন, এই বেয়াদব, ডিভোর্স দিবি মানে? আমি তোর বিবাহিত বউ, বিয়ে করে বাসও করতে পারলাম না, আর উনি এসেছে ডিভোর্স দিতে। আর একবার যদি ডিভোর্সের কথা মুখে আনিস না, তবে তোর যে কি হাল করবো আমি, সেটা তুই নিজেও জানিস না। এই বিচ্ছি, এদিকে আয়। আমি ওনার দিকে তাকিয়ে ঠকিয়েছি। ওনাকে একদম অন্যরকম লাগছে, কেমন যেন শয়তানি হাসি দিয়েছেন। আমার হাঁটু কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। আমি ভয়ে ভয়ে ওনাকে বললাম, কি হলো? আমাকে এইভাবে ডাকছেন কেন? দেখুন, আমি সত্যিই বুঝতে পারিনি তখন। চুপ থাক, যেটা বলছি ওটা কর। আমার কাছে আয়। খুব শখ না আমাকে বিয়ে করার? এখন দেখ আমি তোর সঙ্গে কি কি করি। দেখুন, আমি বাচ্চা, নাদান বাচ্চা, আমাকে নিয়ে কিছু করবেন না, আমাকে ছেড়ে দিন। আচ্ছা, তাই নাকি? তুই নাদান বান্দা? তুই কিচ্ছু বুঝিস না। এখনই তো আদর করতে দিলে ঠিকই বাচ্চার বাবা হয়ে যাবি। যত শুনলাম, চুপচাপ আমার কাছে আয়। আচ্ছা, আপনাকে না জোর করে বিয়ে দিল, তাহলে আপনি কান্নাকাটি না করে এইরকম বিহেভ করছেন কেন? আমার কেমন কেমন যেন লাগছে। ওই বোঝার বয়স তোর হয়নি, এখন বুঝতে পারবি। ওই বোঝার বয়স তোর হয়নি, যখন বুঝতে পারবি তখন আমাদের বেবি আসার সময় হয়ে যাবে। ছি, আপনি কত খারাপ! আমি তো আগে বুঝিনি আপনি এত অসভ্য ঠোঁটকাটা মেয়ে। আপনাকে দেখে মনেই হয় না আপনি ভাজা মাছ উল্টে খেতে জানেন। अभी तो शुरुआत है, आगे आगे देखो होता है क्या।
বাবু, আমি তো ভাজা মাছ উল্টে শীতে সব সব রকম ভাবেই খেতে পারি। তুমি চিন্তা করো না, তোমাকেও শিখিয়ে দেবো ভালো করে, তখন তুমিও খেও। এখন কাছে এসো তো বাবু, একটু আদর করি। বলেই আরজিনা আরশিয়ানকে নিয়ে খাটের উপর ফেলে দিয়ে ঠোঁট কামড়ে ধরে, সফট কিস করতে থাকে। এদিকে অর্নি কান্না করে করে চোখ ফুলিয়ে ফেলেছে। মার্জিয়া ভিডিও কল দেয়, অর্নি ফোন রিসিভ করে না। একবার ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে আবার কান্না করে হাঁটুতে মুখ দিয়ে। মার্জিয়া বারবার কল দেওয়ায় অর্নি বিরক্ত নিয়ে বলে, কি হয়েছে বলতো তোর? দেখছিস যখন কল তুলছি না তখন বারবার কেন কল দিচ্ছিস? কি হয়েছে তোর? এইভাবে বলছিস কেন? আর শুনলাম আর্জেনার বিয়ে হয়ে গেছে অর্শিয়ান ছেলের সঙ্গে। শুনেছিস তো আমাকে কল করে জ্বালাচ্ছিস কেন? কিছু জানার থাকলে ওদের বল। কি হয়েছে তোর? আরজে আর অর্শিয়ানের বিয়ে হয়েছে তাতে তোর মুড এমন কেন? কিছু না। রাগ দেখাস না, কি হয়েছে বল? এমন করে কথা বলছিস কেন? মার্জির কথা শুনে এবার অর্নি আরও কান্নায় ভেঙে পড়ে। অর্নিকে এভাবে কান্না করতে শুনে মার্জি অবাক ও উদ্বিগ্ন হয়ে বলে, কি হয়েছে জান, বল না, এইভাবে কান্না করছিস কেন? অর্নি ঠিক করে কথা বলতে পারছে না কান্নার জন্য, তাই হেঁচকি তুলে বলতে থাকে, জানরি, আমি অর্শিয়ানকে খুব ভালোবেসে ফেলেছি। ওকে আজ বলতেও চেয়েছিলাম, কিন্তু ওর একটা ফুপির জন্য আর্শিয়ান আরজিকে বিয়ে করে নিল। এখন আবার কি হবে? আমি ওকে ছাড়তে পারবো না। অর্নি, ইয়ার পাগলামি করিস না। অর্শিয়ান এখন আর্যের হাজব্যান্ড, তুই ওর কথা মাথায় নিয়ে আসিস না, তাহলে আর্যের সংসারে ইফেক্ট করবে। আমি তো পারছি না, নিন কে আটকাবে? তাছাড়া আরজি ও আর্শিয়ানের বিয়েটার কোনো মানে হয় না, ওদের তো জোর করে বিয়ে হয়েছে। আচ্ছা, এখন পাগলামি বন্ধ কর, পরে কি হবে পরে দেখা যাবে। সকাল 10টা বাজে, তবুও আরজি ও আরশিয়ান শুয়ে আছে। আরজির ঘুম ভেঙে দেখে সে আরশিয়ানের বুকে শুয়ে আছে। আরজি আরশিয়ানের ঘুমন্ত চেহারা দেখে তো নেশার ঘরে চলে গেছে। সে আরশিয়ানের মুখে স্পর্শ করে দেখতে চেয়েছিল, এমন সময় আরশিয়ান নড়ে চড়ে ওঠে। আরশিয়ানের নড়াচড়া দেখে আরজি ঘুমের ভান ধরে আরশিয়ানের বুকে শুয়ে থাকে। তখন আরশিয়ান চোখ না খুলেই অনুভব করে তার বুকে ভারী কিছু। তখন আরশিয়ান আস্তে আস্তে চোখ খুলে দেখে তার বুকে আরজিনা নিশ্চিন্তে শুয়ে আছে। আরজিনার মুখের দিকে তাকিয়ে আরশিয়ান যেন ঘোরের মধ্যে চলে যায়। তার অজান্তেই ডান হাতের আঙুল দিয়ে আরশির মুখে স্লাইড করতে করতে বলে, মাই লাভ, মাই সুইট হার্ট, আমি তো কল্পনাও করিনি তোমাকে এত সহজে পেয়ে যাব। তোমাকে ভালোবাসি এটা বলার আগে তুমি আমার হয়ে গেলে। বিয়ের পরও আমার ভয় করছিল, ভেবেছিলাম তুমি হয়তো আমাকে মানবে না, কিন্তু আমার ধারণাকে ভুল করে তুমি যে আমাকে এত সহজে আপন করে নেবে আমি তো ভাবতেই পারিনি। আই লাভ ইউ আমার সিনিয়র বউ। আই লাভ ইউ টু আমার জুনিয়র বয়। আই লাভ ইউ এর রিপ্লাই পাবে এটা একদমই আশা করেনি আরশিয়ান। এতক্ষণ যে নিঃশব্দে তার সিনিয়র বউ তার গোপন কথা শুনছিল সেটা একদমই জানতে পারেনি আরশিয়ান। তাই আচানক লাভ ইউর উত্তর পেয়ে আরশিয়ান থতমত খেয়ে যায়। সে চোখ বড় বড় করে তার বুকে থাকা আরজির দিকে তাকায়। সে কি বলবে ভেবে উঠতে পারছে না। সে ফ্যাল করে আরজির দিকে তাকিয়ে আছে। তাকে এভাবে তাকাতে দেখে আরজি বলে, এভাবে কি দেখছো জুনিয়র বয়? এভাবে তাকিয়ে থাকলে তো চোখ বেরিয়ে আসবে। চোখ ছোট করো, এমনভাবে দেখার কিচ্ছু নেই। আর হ্যাঁ, এটাও সত্যি, আমিও প্রথম দেখায় তোমার উপরে ক্রাশ খেয়েছি। আমিও ভাবিনি যে প্রপোজ করার আগেই আমাদের বিয়েটা হয়ে যাবে, তবে আমি খুশি এই বিয়েতে। তাই তো তুমি ডিভোর্সের কথা বলাতেই রাগ হয়েছে, আর তখন রাগের মাঝেই তোমাকে কিস করেছিলাম। এবার আমি ওনার কথা শুনে খুশি হয়ে গেলাম। আমি ভাবতেই পারিনি উনিও আমাকে পছন্দ করতো। আজ আমি খুব খুশি। তাই আমি এবার একটা দুষ্টু হাসি মুখে এনে বললাম, এর মানে আজ থেকে আপনি আমার সিনিয়র বউ। আপনি নিজে মুখে স্বীকার করেছেন, তাই অস্বীকার করার কোনো কারণ নেই। আমার কথা শেষ করার আগেই উনি বলে ওঠেন, আমি কখনো অস্বীকার করলাম? আমি একদমই অস্বীকার করছি না। তবে তুমি যদি করার চেষ্টা করো তবে তার ফল যে খুব ভালো হবে না সেটা তুমি কাল রাতেই বুঝতে পেরেছো। সো বি কেয়ারফুল। আর হ্যাঁ, এই আপনি হ্যাঁ, একটু আগে তো বেশ তুমি করছিলে, আজ থেকে তুমি করেই বলবে, বুঝলে?
বুঝেছি মিসেস খান বলেই আমি ওনার ঠোঁট আঁকড়ে ধরি। উনি বুঝে ওঠার আগেই আচানক এমন কিছু হওয়ায় উনি থমকে যায়। কি রিয়াকশন দেবে বুঝে উঠতে পারছে না। যখন ব্যাপারটা বুঝলো তখন উনি 2 হাত দিয়ে আমাকে সরাতে চাইলো, কিন্তু আমি ছাড়লে তো। যখন জানতে পেরেছি বউ আমাকে পছন্দ করে তখন তো ছাড়ার প্রশ্নই আসে না। তাই আমি সবভাবে কিস করতে লাগলাম। শেষমেশ না পেরে উনিও আমার আদরে ছাড়াতে। কিছুক্ষণ ওইভাবে কিস করার পর উনি আমাকে ছেড়ে দিলাম। তখন উনি আমাকে বলে, এটা কি হলো জুনিয়র? যেটা বাসরাতে হওয়ার ছিল সেটা তো হয়নি, অন্তত কিসটাই থাক। বলে আমি ওনাকে 2 হাতে শক্ত করে জড়িয়ে ধরি। উনিও আমাকে জড়িয়ে ধরে আর বলে, আশিয়ান, তুমি সত্যি আমাকে ভালোবাসো তো, নাকি এটা তোমার অল্প বয়সের মোহ? না সিনিয়র বউ, এটা কোনো মোহ না। আমিও অনেক চিন্তা করেছি তোমাকে নিয়ে, তারপর গিয়ে বুঝেছি তোমার প্রতি আমার যেটা সৃষ্টি হয়েছে সেটা আর কিছু না, তোমার প্রতি আমার ভালোবাসা। আমি তোমাকে ভালোবাসি সিনিয়র। আমিও জানি না, আমি লাভার্স ফার্স্ট সাইট ব্যাপারটা আগে বিশ্বাস করতাম না, কিন্তু তোমাকে দেখার পর সেটা আমি বিশ্বাস করি। আচ্ছা, এখন ওঠো, অনেক বেলা হয়েছে। এবার না উঠলে কেউ ডাকতে চলে আসবে। আরজির কথা শুনে আমি ওনার দিকে তাকিয়ে বললাম, আপনি আমার বুক থেকে না উঠলে আমি কি করে উঠি সিনিয়র বউ? আমার কথা শুনে উনি আমাকে ছেড়ে উঠে ফ্রেশ হতে চলে যায়। আমিও উঠে যাই। বেডের উপর বসে আছে। উনি ফ্রেশ হয়ে বাইরে এসে আমার দিকে তাকিয়ে বলল, আচ্ছা তুমি জলদি যাও, ফ্রেশ হয়ে জলদি এসো, দুজনে একসাথে নিচে যাবো। ওকে মিসেস খান। আমি 10 মিনিট পর বাইরে আসতে উনি আমার সঙ্গে নিচে নামে। ওইদিকে সবাই ডাইনিং টেবিলে বসেছে খাওয়ার জন্য। আমরা নিচে নামছিলাম, তখন হঠাৎই সবার নজর আমাদের ওপর পড়ে। অর্ণি সহ মার্জিয়ার চোখও আমাদের ওপর এসে পড়ল। আমাদের হাসাহাসি করে নামতে দেখে মার্জিয়া অর্ণিকে খোঁচা দিয়ে কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে, অর্ণি, কে রে? আর যে ও অর্ষানকে দেখে কি মনে হয়? ওরা এই বিয়ে করে খুশি হয়নি? ওরা তো দিব্যি আছে। ওদের তো দেখে মনেই হচ্ছে না যে ওরা বিয়ে করে আনহ্যাপি আছে। আরজিয়ার কথা শুনে অনি রাগী চোখে তাকায়। অনি আর কিছু না বলেই নিজের খাওয়ায় মন দেয়। আরশিয়ান ও আরজি নিচে আসতেই আরজিয়ার মা বলে ওঠে, আরশিয়ান বাবা, তোমার আব্বু আম্মু আসছে। ওনাদের আমরা সব জানিয়েছি। ওনারা আমার মেয়েকে তাদের বউ বলে মেনে নিয়েছে, তাই ওনারা বউ নিতে আসছে। কথাটা শুনেই অর্ণির খুব কষ্ট হচ্ছে, কিন্তু মুখ বুঝে সব সহ্য করে নিচ্ছে। আরজি খুব খুশি। ওরা সব খাওয়া দাওয়া করে যে যার ঘরে চলে যায়। মিনিট 10 পর কলিং বেলের আওয়াজ পায়। মার্জিয়া গিয়ে দরজা খুলতেই সামনে একটা সুদর্শন পুরুষকে দেখতে পায়। পুরুষটাকে দেখে মার্জিয়া হাঁ হয়ে তাকিয়ে আছে। মার্জিয়াকে হাঁ হয়ে তাকিয়ে থাকতে দেখে ছেলেটা মার্জিয়ার চোখের সামনে তুড়ি বাজিয়ে বলে, এই যে মিস, কি দেখছেন? ওইভাবে চোখ দিয়ে গিলে খাবেন নাকি? শাহিনের কথা শুনে মার্জিয়া চোখ সরিয়ে নিয়ে ভ্যাবাচাকা খেয়ে কি বলবে বুঝতে পারে না। তারপর আমতা আমতা করে বলে, ও ওই না, মানে আপনি? আমি শাহিন, ওরশিয়ানের। আমি জানি আপনি শাহিন, অর্ষানের ফ্রেন্ড, কিন্তু আপনি এই বাসায় কি করছেন? আমি যখন ওরশিয়ানের ফ্রেন্ড তখন এটা তো স্বাভাবিক আমি ওর কাছে আসবো। ও হ্যাঁ, তাই তো। সরি, ভিতরে আসুন। বলেই মার্জিয়া দরজা ছেড়ে সাইড হয়ে দাঁড়াতেই দেখতে পেল শাহিনের পিছু পিছু আরশিনের বাবা মাও এসেছেন। সবাই ভিতরে যেতেই জুই গিয়ে ওর বাবাকে জড়িয়ে ধরে কান্না করে। জুইয়ের মা মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, কেমন আছিস মা? আলহামদুলিল্লাহ, ভালো আছি মা। আমার ছেলেটা তোর বাসায় এসে কি একটা কাণ্ড করে বসলো, মান সম্মান সব গেল। না মা, ভাইয়ের কোনো দোষ নেই, সব ভুল বোঝাবুঝি। আর তাছাড়া ভাই আমার নরদকে অপমানিত হতে দেয়নি, অপমানের হাত থেকে বাঁচাতে বিয়ে করেছে। সব থেকে বড় কথা, সব হয়েছে ফুপির জন্য। ফুপি যদি রিয়াক্ট না করতো তাহলে এমন কিছুই হতো না। আচ্ছা, সবই তো বুঝলাম, বাট আমার বৌমাটা কোথায়? আমার বৌমাকে দেখি। জুইয়ের মায়ের কথা শুনে জুই তার বান্ধবী কাম ভাবিকে নিয়ে এসে তার মায়ের কাছে দাঁড় করিয়ে দেয়। তার মা আরজিকে দেখে আদুরে গলায় বলে, মাশাআল্লাহ, খুব সুন্দর আমার বউকে দেখতে।
তোমার নাম কি বৌমা? আরজি তার শাশুড়ির কথা শুনে সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকুম, আমি আরজিনা। আর কোনো কথা নয়, ছোটকে ডাক, আমরা বাসায় ফিরবো। সবাই যখন আরজি ও আরশিয়ানকে নিয়ে ব্যস্ত, তখন নাস্তার টেবিলে বসে থাকা অর্ণির বুকটা কষ্টে ফেটে যাচ্ছে। সেটা আর কেউ না বুঝলেও মার্জিয়া ঠিকই বুঝতে পেরেছে। মার্জিয়া অর্ণির কাঁধে হাত রেখে সান্ত্বনার সুরে বোঝাতে চায়, কিচ্ছু হবে না, নিজেকে কন্ট্রোল কর, এভাবে ভেঙে পড়িস না। আর দূর থেকে দুটো চোখ মার্জিয়ার উপর নিবদ্ধ। মার্জিয়ার চোখও একবার তার দিকে যায়। অর্ণি ঠোঁট চেপে কান্না আটকাতে চায়। সবাই আরশিয়ান ও আরজিকে নিয়ে যাওয়ার জন্য রেডি হয়। এমন সময় আরজি মার্জিয়াকে বলে, মার্জিয়া, অরণ্য কোথায় রে? ওকে দেখছি না। আমার বিদায়ের সময় আমার বেস্ট ফ্রেন্ড আমার পাশে থাকবে না? এটা কেমন বিচার? যা হোক, ডেকে নিয়ে তো। ছাড়, ওকে হয়তো ব্যস্ত আছে, পরে কখনো দেখা হয়ে যাবে আবার। আরজি আর কিছু বলতে যাবে তার আগেই সবাই তাড়া দিয়ে গাড়িতে উঠতে বলে। আরজিও চুপচাপ গিয়ে গাড়িতে বসে যায়। ড্রাইভার গাড়ি স্টার্ট দেয়। আরজি সবাইকে এক পলক দেখে শুধু অর্ণি বাদে আরজি গাড়িতে বসে মনে মনে ভাবে, কি হলো হঠাৎ ওর? আমার বিয়ের পর থেকে ওকে ঠিক করে আমার কাছে দেখিনি। আজ বিদায়ের সময় ও আমার পাশে ছিল না। ওর কিছু হয়েছে নাকি ওর লাভ লাইফ নিয়েই ডিস্টার্ব? এসব হাজারো কথা ভাবতে ভাবতেই আরজি দিয়ে পৌঁছই আরশিয়ানদের বাসার সামনে। দারোয়ান গেট খুলে দিল। আরশিয়ান গাড়ি এক সাইডে কেটে পড়ে। আরশিয়ান গাড়ি এক সাইড কেটে বলে, ড্রাইভার গাড়ি এক সাইড করতে। আরশিয়ান আরজিকে গাড়ি থেকে নামায়, তারপর কোলে তুলে বাড়ির ভিতরে নিয়ে যায়। আরশিয়ানদের তেমন কোনো আত্মীয় স্বজন নেই, তাই বাড়িটা বড্ড ফাঁকা। আরশিয়ানদের মা আরজিকে পুরো ঘর ঘুরিয়ে দেখায়। তারপর আরশিয়ানের রুমে গিয়ে যখন বলেন এটাই আরশিয়ানের রুম, কথাটা শুনে আরজির কেমন একটা লাগে। এক অন্যরকম অনুভূতি সৃষ্টি হয়। মনের মধ্যে হাজারো প্রজাপতি যেন উড়ে উড়ে বেড়াচ্ছে। সে রুমটা খুব ভালো করে দেখছে আর মনে মনে বলছে, এটাই আমার জুনিয়রের রুম, মানে আমার রুম। আজ থেকে আমি ওর সংসারে এই বাসায়, ওর রুমে ওর পাশে। সারা জীবনের জন্য আমরা এক হয়ে গেলাম। ভাবতেই ভালো লাগছে। রাত 10টা। সবাই খাওয়ার টেবিলে বসে আছে। একটু পর জুয়ের মা আরশিয়ানকে বলে, বাবু, বৌমাকে তো রুম থেকে নিয়ে আয়, সারাদিন ঠিক করে কিছু মুখে পড়েনি। জি মা, যাচ্ছি, তুমি খাবার রেডি করো। বলে আরশিয়ান সিঁড়ি বেয়ে উপরে উঠে সোজা নিজের রুমে চলে যায়। রুমের দরজা ভেজানো ছিল, তাই একবার ঠেলা দিতেই খুলে যায়। আচানক দরজা খুলে যেতে আরশি ভয় পেয়ে দরজায় তাকিয়ে দেখে আরশিয়ান ভিতরে ঢুকে এসেছে। আচানক আরশিয়ানকে দেখে আরশি হতভম্ব হয়ে যায়। সে কি করবে বুঝতে পারছে না। ওদিকে আরশিয়ানও সামনের রমণীকে দেখে হা হয়ে যায়, কারণ আরশি ভারী শাড়ি খুলে একটা হালকা শাড়ি পরছিল। আরশি শাড়ি পরতে জানে না, তাই অনেকক্ষণ চেষ্টা করেও ব্যর্থ। তাই আচানক আরশিয়ানকে রুমে দেখে ভয়ে আরশির হাত থেকে শাড়ি নিচে পড়ে যায়। আরশি নিজের দুহাত বুকের উপর রেখে নিজেকে ঢাকার চেষ্টা করে। আরজির এমন কাণ্ডে আরশিয়ান মুচকি হাসলো। তারপর আরজির দিকে তাকিয়ে দুষ্টু হেসে বলে, কি সিনিয়র বউ, আমাকে লজ্জা পাচ্ছ? কাল যে মেয়ে নিজে থেকে আমাকে নিজের কাছে টেনেছিল, সে কিনা আজ আমাকে লজ্জা পাচ্ছে, ভাবা যায়? একদম হাসবে না, আমি মেয়ে না নাকি? আমি একটা মেয়ে, নতুন বউ, লজ্জা তো একটু থাকবেই। কালকের ব্যাপারটা আলাদা ছিল, আর আজকের ব্যাপার আলাদা। এখন না হেসে যাও এখান থেকে, আমাকে শাড়ি পরতে দাও। কখন থেকে শাড়ি পরছো? এখনো হয়নি? আসলে আমি কখনো শাড়ি পরিনি, তাই শাড়ি পরতে জানি না, এই জন্য একটু সময় লাগছে। এবার আমি ওর কথা শুনে আলতো হেসে বললাম, তুমি চাইলে আমি তোমাকে শাড়ি পরিয়ে দিতে পারি, মেয়াই। এবার আমার কথা শুনে ও আশ্চর্য হয়ে বলল, তুমি শাড়ি পরতে জানো? এবার ওর কথা শুনে আমি বললাম, হ্যাঁ জানি। কিভাবে? ওর কথা শুনে আর কথা না বাড়িয়ে বললাম, আম্মু ও আপুর জন্য। ওরাই মাঝে মাঝে আমাকে নিয়ে ওদের শাড়ির কচি ধরতে বলতো। তখন আগ্রহ হতো মেয়েরা শাড়ি কেমন করে পরে, আর আমার বউ যখন পরবে তাকে কেমন লাগবে। এইসব ভাবতে ভাবতেই আমি ইউটিউব দেখে শাড়ি পরা শিখে নিই, তবে ভাবিনি এই শাড়ি পরা শেখাটা এইভাবে কাজে লাগবে। আচ্ছা,
এসব ছাড়ো, জলদি শাড়ি পরে নাও, আম্মু খেতে রাখছে। ওকে, তাহলে জলদি শাড়িটা পরিয়ে দাও বরমাসে। আমিও মেঝেতে পড়ে থাকা শাড়ি তুলে পরাতে লাগলাম। যখনই শাড়ির কুচি করে কোমরে গোছতে যাব তখনই দেখি ও ভয়ে কুচকে গেছে, চোখ বন্ধ হয়ে যায়, ওর নিঃশ্বাস দ্রুত হচ্ছে। ওকে এমন দেখে বললাম, বোঝান এখন একটু কন্ট্রোল করো, আগে খেয়ে আসি, তারপর না হয় তোমার সব কিছু আমি আমার আয়ত্তে নিয়ে নেব আর গভীরভাবে তোমাকে ছুঁয়ে দেব। বলেই কুচি গুজে দিয়ে সোজা হয়ে ওর মুখের কাছে ঝুঁকলাম। ও আমাকে ওর এত কাছে দেখে 2 হাত দিয়ে সরিয়ে দিয়ে বলল, দৌড়ে থাক, একদম কাছে আসবি না, শুধু কাছে আসার বাহানা। নিচে চলো, আব্বু আম্মু অপেক্ষা করছে। ওরা আর কথা না বাড়িয়ে নিচে যায়। ওদের নিচে আসতে দেখে জুয়ের মায়ের মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে। উনি উঠে দাঁড়িয়ে আরশিকে তার পাশে বসতে বলেন। আরশিও তার শাশুড়ির কথা শুনে তার পাশে গিয়ে বসে পড়ে। আরশিয়ান তার বাবার পাশে। সবাই বসতে জুয়ের মা খাবার ও তরকারি উঠিয়ে দেয়। আর যে অল্প কিছু খেয়ে হাত ধুয়ে নিজের রুমে চলে যায়। 1 মাস পর। এই 1 মাসে অনেক কিছু বদলে গেছে। বদলে গেছে মার্জিয়া ও শাহিনের সম্পর্ক, বদলে গেছে অর্নির জীবন। অর্নি আরশিয়ানকে চেয়েও ভুলতে পারেনি, আর এই ভুলতে না পারাটাই অর্নির জীবন বদলে গেছে। অর্নি একটু একটু করে অসুস্থ হয়ে পড়ছে, ঠিক করে কিছু খায় না, বাসার লোকজন কিছু জিজ্ঞেস করলেও তার উত্তরও দেয় না, নিজেকে ঘরবন্দি করে রাখে, কারোর সঙ্গে মিশে না। অর্নির এই পরিবর্তনও আরজিকে ভাবায়, সে কেন এমন করছে। আর কিছুই আরজির ভাবনায় আসে না। আরজির কি মনে হলো সে বাড়ির গাড়ি নিয়ে সোজা মার্জিয়ার বাসায় যায়। মার্জিয়া আরজিকে দেখে অবাক হয়ে বলে, আরজি, তুই এখানে? কেন, আমার আসতে মানা নাকি? নাকি শুধু অনি আসতে পারে? কি যাতা বলছিস? তা হতে যাবে কেন? ভিতরে চল। মার্জিয়া দরজা থেকে সরে দাঁড়াতেই আরজি সোজা ডাইনিং রুমে গিয়ে সোফায় বসে। মার্জিয়ার মা এসে আরজিকে দেখে খুব খুশি হয়ে যান। তিনি আরজিকে বসতে বলে তার জন্য নাস্তা নিতে যায়। আরজি বেশি কিছু বলে না, সে মার্জিয়াকে হাতের ইশারায় পাশে বসতে বলে। মার্জিয়া কিছু না বলে আস্তে করে আরজির পাশে বসে। আরজি কোনো ভনিতা ছাড়াই মার্জিয়াকে জিজ্ঞেস করে, অনেক কি হয়েছে? দেখ, আমার কাছে লুকাবি না, এমনিতেই অনেক কিছু লুকিয়েছিস, এখন যদি লুকাস তবে এবার তোরা আমাকে হারাবি। আরজির হুমকি মনে হয় কাজে দিয়েছে। মার্জিয়ার মুখে ভয়ের আভাস। মার্জিয়ার শুকনো ঢোক গেলে আরজির দিকে তাকায়। আরজি চোখ লাল করে মার্জিয়ার দিকে তাকিয়ে আছে। মার্জিয়া আর কোনো উপায় না পেয়ে আরজিকে বলতে শুরু করে, আরজি, অর্নি অর্শিয়ান ভাইকে খুব ভালোবাসে। অর্নি অর্শিয়ান ভাইকে মনের কথা বলতে চেয়েছিল, কিন্তু বলার আগেই হঠাৎ একটা দুর্ঘটনায় তোর ও অর্শিয়ানের বিয়ে হয়ে যায়। তারপর থেকে অর্নি একটু একটু করে ভেঙে পড়ে, আর আজ ওর এই অবস্থা। সব কথাগুলো শোনার পর মনে হয় আরজির পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে ভাবতেই পারছে না অর্নি আদ্রিয়ানকে এত ভালোবাসে। অর্নি বলেছিল কাউকে ভালোবাসে, কিন্তু সেটা যে আরশিয়ান এটা তার কল্পনাতেও আসেনি। আরজি কেঁপে ওঠে। মার্জিয়া আরজিকে ধরতে চাই, আরজি হাত তুলে আটকে দেয়, তারপর সোফা ছেড়ে উঠে দাঁড়ায়। মার্জিয়ার মা নাস্তা নিয়ে এসে দেখে আরজি দরজার দিকে যাচ্ছে। মার্জিয়ার মা কিছু জিজ্ঞেস করলে পরে আসবে বলে চলে যায়, সাথে মার্জিয়াও যায়। মার্জিয়া আরজিকে পুরো রাস্তা অনেক প্রশ্ন করেছে, কিন্তু আরজি একটা কথাও বলেনি। 1 ঘন্টা পর হসপিটালে পৌঁছয়। মার্জিয়া কিছুই বলছে না, চুপচাপ আরজির সঙ্গে যেতে থাকে। রিসেপশন থেকে কেবিন নাম্বার জেনে কেবিনের কাছে গিয়ে দেখে বাসার সবাই প্রায় দাঁড়িয়ে আছে। জুই আরজিকে দেখে এগিয়ে আসে। আরজি জুইয়ের সঙ্গে কথা বলে তার চাচা চাচি সহ বাবা মাকে ডাকে। তারা সবাই সেখানে ছিল। সবাই আরজিকে দেখে অবাক হয়। আরজি পুরোই বিধ্বস্ত। আরজি তাদেরকে সব শোনায়। সব শুনে তো তারা হতবাক, কে কি বলবে বুঝতে পারে না। তখন আরজির মা বলে, এসব কি বলছিস মা? আরশিয়ান বাবা তোর হাজবেন্ড, এটা জানার পর ও কি করবে? আম্মু, ও আগে থেকেই আর্শিয়ানকে ভালোবাসে, আমি না জেনে ওকে কষ্ট দিয়েছি। সবই বুঝলাম, কিন্তু এখন কি করব? একটা মেয়ের ভালোর জন্য তো আর একটা মেয়ের ক্ষতি করতে পারি না আমরা। তার কোনো ক্ষতি হবে না আম্মু,
মানে কি করতে চাইছিস তুই? আরশিয়ান অর্ণিকে বিয়ে করবে। এইসব তুই কি বলছিস? তুই পাগল হয়ে গেছিস? আমি ঠিক আছি। আমি বেঁচে থাকতে আমি আমার প্রাণপ্রিয় বান্ধবীর কিছু হতে দেবো না। ও আরশিয়ানকে পেয়ে যদি ভালো থাকে তবে আমার মনে নিতে কোনো সমস্যা নেই। আরজিনার সিদ্ধান্তের উপর আর কেউ কিছু বলতে পারল না। আরশিয়ানকে ফোন করে হসপিটালে নিয়ে আসে। আরশিয়ান হসপিটালে আসতে সব জানায়। আরশিয়ান কিছুতেই রাজি হতে চায় না, কিন্তু একটা মেয়ের জীবন বাঁচাতে আর তার ভালোবাসার মানুষের কথা রাখতে অর্ণিকে বিয়ে করে। হসপিটালেই কাজে ডেকে অর্ণি ও আরশিয়ানের বিয়ে হয়। প্রথমে অর্ণিও বিয়ে করতে চায়নি, কিন্তু ওই আরজির জিদের কাছে হার মানতে বাধ্য হয় সবাই। বিয়ের পর সবাই যে যার বাসায় ফিরতে যায়। হসপিটালে শুধু আরজি, মার্জিয়া ও আরশিয়ান আর সাইদ ছিল। আরশিয়ান ও বাকিরা বাইরে বসে আছে। আরজি অর্ণির কেবিনে। অর্ণি নিজেই ডেকেছে। আরজি অর্ণির বেডের পাশে বসে আছে, চোখ অর্ণির উপর নিবদ্ধ। অর্ণি আরজিকে বলে, আরজি, তুই কেন এমন করি? তাহলে কি করতাম? চোখের সামনে প্রাণপ্রিয় বান্ধবীকে মরতে দেখতাম? আমি এত পাষাণ নর্নি যে নিজের সুখের জন্য তোর মৃত্যু চাইবো? তুই যদি আমাকে আগে বলতি যে তুই আরশিয়ানকে ভালোবাসিস, তবে আমি কখনোই আমাদের বিয়েটা হতে দিতাম না। তাতে যে তুই কষ্ট পেতিস। মানে আমি কেন কষ্ট পেতাম? কারণ তুই অর্শিয়ানকে ভালোবাসিস, সেটা আমি জানতাম। তোমাদের দুজনের চক্করে আমাকে বলির পাঠা হতে হলো। কেবিনের দরজায় দাঁড়িয়ে কথাটা বলে উঠলাম আমি। আমার গলার আওয়াজ শুনে অর্ণি ও আরজি চমকে আমার দিকে তাকায়। পরক্ষণে আরজি নিজেকে সামনে নিয়ে বলে, কিছু করার নেই, এর জন্য দায়ী তুমি নিজেই। আরজির কথা শুনে অবাক হয়ে বললাম, আমি নিজে দায়ী মানে? আমি কি করলাম? তোমার উষ্টা খাওয়ার বাতিকের জন্য আজ তোমার এই হাত। সবসময় সুন্দরী মেয়ে মানুষ দেখে লেই উষ্টা খাবে, তাই না? আর এর জন্যই তো আমরা দুই বোন তোমার প্রেমে উষ্টা খেয়ে বসে আছি। এখন তুমি সামলাও। হায় আল্লাহ, আমি এখন কই যাই দুই বউ নিয়ে? কোথায় যাবে? বর্তমানে ওকে নিয়ে বাসায় চল, বাকি কথা না হয় পরে হবে। এক সপ্তাহ পর অর্ণি এখন অনেকটা সুস্থ। ও এখন আরশিয়ানের বাসায়। আজ শাহিন ও মার্জিয়ার বিয়ে। ওরা দুজন রেডি হচ্ছে। আরশিয়ান ছিল না। আরজি অর্ণিকে তাড়া দিচ্ছে। অর্ণি আরজিকে বলে, আরে ইয়ার, সব তো ঠিক আছে, কিন্তু আমার কাছে পিন নেই। আঁচল পিন আপ করতে পারছি না। তুই এক কাজ কর, একটা পিন আপ দে। আমার কাছে নেই, দাঁড়া আমার কাছে পাই কিনা দেখি। বলেই যেই না তার শাশুড়ির রুমে যাবে, এমন সময় কারো হ্যাচকা টানে শক্ত বুকে গিয়ে পড়ে। বুকে পড়ার সঙ্গে সঙ্গে পুরুষালী ঘ্রাণ আরজি নাকে লাগে। তখন আরজি বুঝে ফেলে এই তার প্রিয় মানুষের ঘ্রাণ। আরজি বুকে মাথা রেখেই বলে, কি চাই তোমার? আদর। আমার বউকে একটু আদর করতে চাই জান। আজ সারাদিন তোমাকে কাছে পাইনি। পরে আদর করবে, এখন জলদি চলো, শাহিনরা অপেক্ষা করছে। আমরা তো যাবো মার্জিয়ার দিলে, তুমি শাহিনের দিকে। তুমি এখন এখানে কি করছো? এটা ঠিক না বউ। আমার দুইটা বউ থাকতেও আমি একা। এটা ঠিক না বউ। এখন দুষ্টুমি করানো যান, সব আদর রাতে পুষিয়ে দেবো। এখন যাও, নাহলে শাহিন রাগ করবে। ওকে, যাচ্ছি বলেই মন খারাপ করে রুমের দিকে আসি। রুমে ঢুকেই তো আর একটা শখ খেলাম। রুমে ঢুকেই দেখি অর্ণি বুকের আঁচল নিচে ফেলে দিয়ে শাড়ির কুচি ঠিক করছে। আমি তো এই সিন থেকে হতবাক। আমার মনে হচ্ছে আমি একটা নেশার ঘুরে আছি। আমি নিজের অজান্তে আস্তে আস্তে গিয়ে অর্ণির পেটে হাত দিতেই অনেক চিৎকার করে ওঠে। আমি আমার ঠোঁট দিয়ে ওর ঠোঁট আঁকড়ে ধরি। ও আমার পরে সে শিথিল হয়ে যায়, নিজের ভর আমার উপর ছেড়ে দেয়। আমি ওকে আমার বাহুতে আঁকলে সফট কিস করতে থাকি। 2 মিনিট পর ছাড়তেই ও আমার থেকে সরে গিয়ে বলে, এটা কি ছিল? তুমি কি পাগল হলে? 1 মিনিট, তুমিও এখন ওখানে যাবে? শাহিন কখন কল করেছিল? অর্ণির কথা শুনে একটু মন খারাপের অভিনয় করে বললাম, তোমরা 2 বোন সমান, দুটো বিয়ে করেও কি লাভ হলো? দুটো বই থেকেও উপোস থাকতে হচ্ছে। উপস, থাকা ভালো, যাও এখন। একটু পর রুমে আরজিনা এসে দেখে আরশিয়ান ও অর্ণি কথা বলছে কম, অর্ণি বকা দিচ্ছে। আরজি কে বলে, তুমি এখনো এখানে? ধুর, একটাও বউ ভালোবাসে না বলেই মন খারাপ করে চলে এলাম শাহিনের বিয়ের জায়গায়। একটু পর কাজে এসে
দুজনের বিয়ে পড়িয়ে দেয়। আমরা তিনজন ফিরে আসি। রাস্তায় আস্তে আস্তেই হঠাৎ আরজি গাড়ি থামাতে বলে। ওর অবস্থা খারাপ দেখে গাড়ি সাইডে করতেই অর্নি আরজিকে নিয়ে বাইরে যায়। আরজি বমি করে ক্লান্ত। ওকে নিয়ে বাসায় ফিরে ডক্টর ডাকতে বললে আম্মু বলে, বৌমা, তোমার শুধুই বমি হচ্ছে নাকি আর কিছু? না মোর শুধুই বমি, আর কিছু না। এরপর উনি আরও কিছু বললেন। এমন সময় ডক্টর চলে আসে। ডক্টর চেক আপ করে জানায় খাবারে বিষক্রিয়ার ইফেক্ট, তেমন কোনো প্রবলেম নয়। কথাটা শুনেই সবাই চিন্তামুক্ত হলো। ঠিক সেই সময় জুয়ের মা এমন একটা কথা বলল যা শুনে অর্নি ও আরজি লজ্জা পেয়ে রুমে পালিয়ে যায়, আর আরশিয়ান লজ্জায় বাসার বাইরে পালিয়ে যায়। ওদের এভাবেই চলে যেতে দেখে জুয়ের মা মনে মনে বললেন, যা বাপ, কি এমন বললাম যে ওইভাবে সবাই পালিয়ে গেল? আমি তো শুধু দাদি হতে চাইলাম, এতে লজ্জা পাওয়ার কি আছে? আমিও তো একসময় মা হয়েছিলাম, তাহলে ওর মা হবে এটা বলতে লজ্জা পাওয়ার কি আছে? বুঝলাম না, দূর। বলে নিজের রুমের দিকে চলে গেল। অর্নি, আরজি ও আরশিয়ানের ঘনিষ্ঠ প্রেম বন্ধুত্ব যেন সারা জীবন এভাবেই থাকে, এই দোয়াই করি। আর ওদিকে শাহিন ও মার্জিয়ার নতুন জীবনও যেন সুন্দর হয়, এই কামনাই করি। গল্পটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।